নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই 26,000 চাকরি বাতিল মামলায় গতকাল কোর্টে কি হয়েছে আপনারা তার লাইভ ভিডিও কিন্তু দেখেছেন। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন, আমি আপনাদেরকে সে লাইভ ভিডিও টেলিকাস্ট করেছিলাম। তো বিষয়টা হচ্ছে, এই 26,000 চাকরি বাতিল মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শুনে প্রধান বিচারপতি কি মন্তব্য করলেন, আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে কিনা, এবং এই মামলার ভবিষ্যৎ কি, আদৌ সেগ্রিগেশন সম্ভব নাকি পুরো প্যানেলটাই বাতিল হচ্ছে, এই নিয়ে কি মন্তব্য করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই ভিডিওতেই আপনারা আপনাদের সমস্ত রকমের কোশ্চেনের আনসার কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যোগ্য অযোগ্য বাছাই এই বিষয়টা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকেই এই দ্বন্দ্ব কিন্তু চলে আসছে। এখন সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে। এখনও পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশন চুপ, রাজ্য সরকার চুপ, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড চুপ, তারা কিন্তু চুপচাপ রয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এর আগে একবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এ প্রসঙ্গে বলা হলে যে তাকে বলা হয়েছিল যে আপনারা যোগ্য অযোগ্যের লিস্টটা দিন, যে কারা অযোগ্য এই লিস্টটা দিলেই তো যোগ্যরা চাকরিটা বেঁচে যায় যোগ্যদের। সেক্ষেত্রে উনি বলেছিলেন যে পাগল নাকি, এই বিষয়ে আমরা যদি অযোগ্যর লিস্ট দিই, দেখা গেল পরবর্তীতে আবার কোথা থেকে কেউ আবার অযোগ্য বেরিয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি নিজের মুখে যখন বলতে চাইছে যে তারা নিজেরাই জানে না যে কারা যোগ্য কারা অযোগ্য, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্যানেল বাঁচবে কিনা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এবার আসি গতকালকের কথায়। গতকাল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমস্ত বিষয়কে এমনভাবে তুলে ধরেছেন প্রমাণসহ, যেখানে কিন্তু বিচারপতি আর কোনো রকম কোনো আঙুল তুলতে পারেননি। অন্য কোনো অপোজিশন যারা রয়েছেন, এসএসসি বোর্ডের আইনজীবী বা যোগ্য শিক্ষক বলে যারা দাবি করছেন তাদের পক্ষের আইনজীবী, তারা কিন্তু কোনো রকম কাউন্টার করতে পারেননি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এইভাবে সওয়ালটা শুরু করেন যে এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা রাজ্য সরকার তার আতুরঘর, যে যেমনভাবে টাকা দিয়েছে তার সেভাবে নাম ঢুকেছে। 9, 10, 11, 12 এগুলোর ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকগুলো কাউন্সেলিং হয়েছে। সেই কাউন্সেলিংয়ে দেখা গেছে প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। 1 বছর এক্সপায়ার করে যাওয়ার পর অনেকগুলো কাউন্সেলিং হয়েছে, অনেকেই সেখানে জয়েন করেছে স্কুলগুলোতে। তাহলে দেখা গেল কোনো জায়গায় 100টা সিট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো জায়গায় 120টা ক্যান্ডিডেটকে নিয়োগ করে ফেলেছে এসএসসি। তাহলে 20 জন যে, কোন 20 জন যে এর মধ্যে অযোগ্য রয়েছে সেটা বাছাই করবে কে? সেটা এসএসসিকেই বাছাই করতে হবে। কিন্তু এসএসসি যদি বাছাই করতে না পারে, যদি তারা বলে যে আমাদের জানা নেই, আমাদের কাছে ডেটা নেই, তাহলে তো এখানে সেগ্রিগেশনের কোনো প্রশ্নই আসে না। এই একটা বিষয় তুলে ধরেন। এবং এছাড়াও বিচারপতিকে আরও বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। তখন বিচারপতি প্রশ্ন করেন যে আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমাণস্বরূপ কিন্তু একজন মন্ত্রীর কন্যা, আপনারা সেই ঘটনা জানেন, পরেশ অধিকারীর কন্যা, তো সেই অঙ্কিতা অধিকারীর বিষয়টি উদাহরণস্বরূপ তুলে ধরেন। এবং তাকে যে কলকাতা হাইকোর্টে বিচারপতির নির্দেশ মোতাবেক তাকে যে তার বেতনের টাকাও ফেরত দিতে হয়, সেই প্রমাণও কিন্তু তিনি তুলে ধরেন। এবং এছাড়াও আরও একজন ক্যান্ডিডেট, সম্ভবত রুদ্রজিৎ নাম, এই ক্যান্ডিডেটের এসএসসি সার্ভারে দেখা যাচ্ছে ওএমআর সিটের নম্বর 53 করা রয়েছে, কিন্তু তিনি আদৌ 23 পেয়েছেন। 23 পেয়ে তাকে 53 করে দেওয়া হলো। তাহলে এই যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই জায়গাগুলোয় দাঁড়িয়ে সেটা যোগ্য অযোগ্য বাছাই করবে কে? এসএসসি যেটা নিয়োগ করেছে তারা সবকে তাল গোল পাকিয়ে যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে রেখে দিয়েছে, যাতে কেউ কোনোদিন ধরতেই না পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে সওয়াল করেন, তাতে কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না স্যার পুরো বিষয়টি বুঝতে পারেন এবং তিনি বুঝেছেন যে এই জায়গায় কিন্তু সত্যি এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এখানে বাছাই করা সম্ভব নয়। তাই কিন্তু প্যানেল আবার কিন্তু বাতিলের পথেই এগোচ্ছে, কেননা যেহেতু প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণটাই কিন্তু দুর্নীতিতে মোড়া।
এখানে যোগ্যটা বাছাইটা করবে কে? সুপ্রিম কোর্ট কোনোদিন যোগ্য বাছাই করতে যাবে না। সেক্ষেত্রে এসএসসিকেই এগিয়ে আসতে হতো। এসএসসি চুপচাপ রয়েছে, কেননা তারা যোগ্য অযোগ্য বাছাই করে দিলে যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছে, তারা তো গিয়ে কলার ধরে টাকা তুলবে, তারা আন্দোলন করবে, সরকার চাপে পড়বে, কমিশন চাপে পড়বে। সেই জন্য তারা চাইছে যে যোগ্য অযোগ্য মিলিয়ে মিশে রেখে দিয়েছে, যদি পুরো প্যানেলটাই বাতিল হয়, পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের ওপর দায় চাপবে না। এবং এছাড়াও বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আরও উদাহরণস্বরূপ তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা তার বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে, এবং সোনা দানা জমির দলিলপত্র পাওয়া গিয়েছে, এগুলো বিষয়ে তুলে ধরেন। এবং তিনি সে সময় এডুকেশন মিনিস্টার ছিলেন, এবং এসএসসির যে চাকরিগুলো এইভাবেই হয়েছে এবং সেই অবৈধ টাকাই যে তার কাছে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার সওয়াল করেন যে এই 2016 রিক্রুটমেন্ট প্রসেস যেহেতু পুরোটাই দুর্নীতি, যেখানে প্রায় 23 লক্ষ মতো পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছিলেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেকেই পাস করতেন কিন্তু তাকে কিন্তু ফেল করিয়ে রাখা হয়েছে, যেটা আমরা সিবিআই রিপোর্টে এর আগে দেখি। অনেকেই কিন্তু আবার হয়তো ভালো নম্বর পেতেন, তাকে 0 পাইয়ে দেওয়া হয়েছে, আবার অনেকেই হয়তো 0 পেয়েছেন, তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। তো এরকম ঘটনা বহু রয়েছে। তাই তিনি পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে প্রথম থেকে নেওয়ার জন্য দাবি জানান, স্বচ্ছভাবে একটি নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য বলেন বিচারপতিকে, যেরকম যাতে নির্দেশ হয়, এবং সেক্ষেত্রে যাতে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে না পারে, যারা সেই সময় অ্যাপ্লাই করেছিলেন শুধুমাত্র তারাই যাতে এই পরীক্ষায় বসতে পারেন, সেরকমই একটা নির্দেশ কিন্তু চেয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং যে প্যানেলটা রয়েছে 26,000-এর, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর, এবং সেই প্যানেলটাকে ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা কন্ডাক্ট করে সেখানটাই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করলে তবেই কিন্তু সমস্যার সমাধান হবে বলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে গতকালকেই কিন্তু এই মামলার রায় হয়ে যাওয়ার কথা ছিল, বা সেদিকে কিন্তু এগোচ্ছিল, কিন্তু 2-1 জনের পক্ষ থেকে একটু সময় চাওয়া হয়েছে, সেই জন্য মামলাটিকে 3 তারিখ রাখা হয়েছিল। 3 তারিখে সরস্বতী পূজার অজুহাত দেখিয়ে কিন্তু মামলাটিকে আরও ডিলে করার জন্য তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন অপোজিশনরা। সেক্ষেত্রে বিচারপতি মামলাটিকে কিন্তু 10 তারিখ রেখেছেন, এবং তিনি এটাও বলে দিয়েছেন 10 তারিখেই, 10ই ফেব্রুয়ারি 2025 তারিখেই এই মামলার কনক্লুশন, অর্থাৎ এই মামলার যা নির্যাস বা ফাইনাল জাজমেন্ট, সেটা কিন্তু 10 তারিখেই উঠে আসবে। সেদিন আর কিন্তু কোনো রকম কোনো বাধা নিষেধ বিচারপতি শুনবেন না, কেননা তিনি এই মামলাটিকে দ্রুত নিষ্পত্তি করতে চান। তবে খুব সম্ভবত যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু প্যানেল বাঁচার সম্ভাবনা 99% নেই বললেই কিন্তু চলে। যে 1% সম্ভাবনা রয়েছে ওটাও ব্যতিক্রমী, কিন্তু 99% কিন্তু এই 26,000-এর প্যানেল না বাঁচার সম্ভাবনাই বেশি। এবং এখানে কিন্তু আবারও যারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে চাইছেন তাদেরকে কিন্তু এই নতুন পরীক্ষা দিয়েই হয়তো যোগ্যতার প্রমাণ দিতে হতে পারে গত 10 তারিখের রায়ের পর। তো এরকমই আপডেট হয়তো আসতে চলেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করব, যা হবে যেটা সবার ক্ষেত্রে যেন ভালো হয়। দীর্ঘদিনের যে বঞ্চনা, যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা সত্যিই যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য তাদের চাকরি নিপাত যাক, আমি এটাই চাইবো। এবং যারা রাস্তায় এখনও যে সমস্ত যোগ্য মেধা সম্পন্ন ছেলেরা পড়ে রয়েছে, যারা প্রকৃতই পাওয়ার যোগ্য, তারা যেন তাদের হকের চাকরিটা ফিরে পায়, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনাই করব। তো ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।